সবকিছু উদ্ধার করে ফেললেন। পুলিশ কমিশনার একটা প্রেস ব্রিফিং করলেন, প্রেস ব্রিফিং করতে করতে উনি চোখ দিয়ে পানিও ফেললেন, কান্নাকাটিও করলেন। আমি নিজেটা দেখেছি, দেখে আমি নিজে একটু আপ্লুত হয়ে গিয়েছিলাম যে পুলিশ কর্মকর্তা এত সিরিয়াস। পরে দেখলাম যেটা নিয়ে সন্দেহ। আবার ময়না তদন্তের মধ্যে যা তথ্য পাওয়া গেল তার সঙ্গে অনেক কিছু মেলে না। তো এর বাইরে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সিলেটেও এরকম একটা হত্যা হচ্ছে সপরিবারে। ইদানিং যেন সপরিবারে, পুরো পরিবারের সবাইকে মেরে ফেলা হচ্ছে। ওইটার রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। এটা যেটা হয়েছে রংপুরেরটা, এটা রহস্য উদ্ঘাটিত হয়েছে কিনা সেটাও তো ক্লিয়ার না। এটা কি রহস্যের উদ্ঘাটন বলবো, নাকি ঘটনার প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা বলবো, কিছু তো বুঝতে পারছি না। তো আমার কথাটা হলো কি, এই যে সপরিবারে হত্যা করার যে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি, শিশুটাও বাদ যাচ্ছে না। এর পেছনে কি আপনার মনে কি মনে করেন? আমাদের তো উর্বর মনে অনেক কিছু আসে। আপনি কি ভাবছেন এগুলোকে নিয়ে? আপনাকে আমি ধন্যবাদ জানাই প্রসঙ্গটি তুলবার জন্য। অত্যন্ত হৃদয় বিদারক, বেদনা বিধুর একটা ঘটনা। কিন্তু আপনি যখন বললেন যে পুলিশের কান্না, সেটা দিয়েই আমি একটু বলি। ছেলেবেলা থেকে না আমার একটা সন্দেহ আছে, এবং এই সন্দেহটা কিভাবে হয়েছে ধরেন, আমি যখন বাচ্চারা অন্য খেলা খেলতো, আমি পত্রিকা পত্রিকা খেলতাম। আমি কাগজ কেটে পত্রিকা বের করতাম নিজে নিজে, এবং ওই পত্রিকা আমি নিজেই খবর দিতাম, নিজেই খেলার খবর দিয়ে এরকম করতাম। তো পত্রিকা পড়ার স্বভাবের কারণে আমি ছেলেবেলা থেকে দেখতাম যে ধরেন একটা বাস গড়িয়ে খাদে পড়েছে, ওটা নিউজ করতো কি, একটি বাস খাদে পড়ে গেছে, 2 জন মানুষ ও 3 জন পুলিশ আহত। তো পুলিশ কি মানুষ না? 2 জন পুলিশ আর 3 জন মানুষ কেন? পুলিশও তো মানুষ। এই যে আপনি বললেন না যে পুলিশের চোখে কান্না, এটা আমাদেরকে আবেগ আপ্লুত করতেই পারে, করেছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম প্রচুর কারণ সৃষ্টি হচ্ছে, যেটা এই কান্নাকে অবসলিউট করে দিচ্ছে, কুমিরের কান্না হিসেবে ভাবতে আমাদেরকে বাধ্য করছে। এখন দেখুন, পুলিশ হচ্ছে আমাদের দেশে অত্যন্ত, আমি বলবো তাদের, আমাদের অনেক আত্মীয় স্বজন পুলিশে কাজ করে, আমাদের অনেক বন্ধু ছিল পুলিশে, এখনো আছে। তো এটা তো মানতে হবে যে পুলিশও মানুষ, পুলিশেরও হৃদয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স, তারা তাদের আইন এবং ধারার বাইরে যেতে পারে না, এবং যেটা স্ক্রিপ্ট থাকে সেটাই তারা পাঠ করে। তো আপনার এই হৃদয় বিদারক ঘটনাটা আপনি যেটা বললেন, যে অত্যন্ত সাংঘাতিক একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা কি মনে হয়, আপনি হয়তো জানেন মাত্র কিছুদিন আগে জাতিসংঘে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীরা আবার চেষ্টা করছে তৎপর হবার জন্য, তাদের কাছে রিপোর্ট আছে এবং সংগঠিত হচ্ছে দেশের আনাচে কানাচে। এই যে বললেন পরিবার সহ মেরে ফেলা, একেবারে আমি যদি খোলামেলা কথা বলি, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর, এইটাকে আপনি স্বাভাবিক প্রক্রিয়া বা বিচ্ছিন্ন ঘটনা কোনোটা বলার কোনো কারণ নেই, কিন্তু অত্যন্ত লজ্জাজনক। এবং কোন পরিস্থিতিতে গেছে দেখেন, যদি আমরা একটু রূপক অর্থে বলি, মেয়েটির নাম ছিল আগামী। আগামী মানে ভবিষ্যৎ। আগামীকে শেষ করে দেওয়া হয়েছে, ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন একটা স্কুল শিক্ষক রিটায়ার্ড, 65 বছরের বয়স তার, যা দেখলাম, তার ওয়াইফের বয়স 50+ বা ইত্যাদি। তো সর্বনাশ হচ্ছে। শেষ যে রিপোর্টটি, ডোমের যে সাক্ষাৎকার 71 টিভির সাথে, ওটা আমি শুনলাম পুরা। ডোম মানে তো জানেন যে যারা মরা পোড়ায় বা মরা সৎকার করে তারা। সে যে বলছে যে বীর্য আছে, কি মারাত্মক অভিযোগ দেখেন। বলছে মেয়েটির এবং ভদ্র মহিলার ভেজাইনাতে, বা যাই হোক, আমরা এইসব শব্দে যেতে চাই না, সেখানে যে পাওয়া গেছে আলামত, এগুলো মানে কি, হচ্ছে ধর্ষণ করা হয়েছে। এবং আমি একটা কথা একটু বিনয়ের সাথে জানতে চাই, হঠাৎ করে আপনার এই যে ভদ্রলোক যারা 4 জন মারা গেলেন, তারা সবাই চক্রবর্তী, পুলিশের যিনি রহস্য করবেন, সমাধান করবেন, তিনিও আপনার হিন্দু মানুষ দেখা গেল, কি যেন নাম, সনাতন। তারপরে সাক্ষী ধরে আনা হলো, তাও হিন্দু। তারপরে দেখা গেল আপনার যে 2 জনকে সাসপেক্ট করা হয়েছে, ধরে নিয়ে গেছে, তারাও হিন্দু, ডোমও হিন্দু। রংপুরে তো হিন্দু আসলো কোত্থেকে হঠাৎ করে, এটাই তো বুঝতে পারছি না।
রংপুর হঠাৎ হিন্দুপূর্ণ এবং আপনার অন্য সম্প্রদায় শূন্য হয়ে গেল কি করে? স্ক্রিপ্ট একটু বাস্তবমুখী এবং একটু মানে কি বলবো রিয়ালিটি সম্পন্ন হলে ভালো হয়। এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। সবচেয়ে যেটা করুন সেটা হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান প্রশ্নে না যাই। এটা কি সবার জন্য বিপদ সংকেত নয়? আপনার বাড়িতে আপনি আপনার পরিবার সহ অনিরাপদ, আপনার পরিবারকে হয় ধর্ষণ করা হয়েছে, অথবা ইয়াবা খেয়ে হত্যা করা হয়েছে, অথবা অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে, কিন্তু এই ক্লিনজিং বা এই হত্যাকাণ্ড বন্ধ করতে না পারা, এই ব্যর্থতা তো সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলার যে সিলেটে যেটা ভয়াবহ হয়েছিল, পরিস্থিতি বাংলাদেশে। আমি আপনাকে বলি, সিলেটে যে ঘটনাটা ঘটেছিল সপরিবারে, ওরা অবশ্য মুসলিম ছিলেন, কিন্তু ওরা আবার আওয়ামী লীগ করতেন এক সময়। আওয়ামী জি, পরিবার, আমি এখন নিউজের মধ্যে এই কথাটা আমার উল্লেখ আছে, নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটা আওয়ামী পরিবার। মানে আওয়ামী পরিবার হলে কি তাহলে হত্যাটা আর হত্যা থাকে না নাকি? এটা তো আওয়ামী পরিবার, সংখ্যালঘু পরিবার, প্রগতিশীল পরিবার, বামপন্থী পরিবার, মানে এদের আর বাঁচার কোনো অধিকার নাই, তাই তো? এখন এটা হ্যাঁ, কি শুধু বলবেন? হ্যাঁ, তার মানে শুধু বাঁচবে মব পরিবার আর মৌলবাদ পরিবার, এই তো। এখন দেখেন, আমরা যদি একটু ভেতরের দিকে যাই, আমি আবারও বলছি, আমি প্রতিবারই এই শোতে বলি যে সবচেয়ে বিপজ্জনক হয়েছে আমাদের সুশিক্ষিত নামে পরিচিত মানুষের সরকার। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে গেছেন। এই যে একটা ঢাকনা কি হয় জানেন, ম্যানহোলের যে ঢাকনা থাকে, এটা কারণ হচ্ছে গন্ধ এবং আবর্জনাকে চেপে রাখতে হয়। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে চলে গেছেন, আমি বারবার বলছি কিন্তু। এবং এই নির্লজ্জের মতো তার প্রেস সেক্রেটারি এখনো কথা বলে, বিভিন্ন জায়গায় এসে উনি কথা বলে এখনো, আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু কেউ তাকে, একমাত্র আব্দুল তুষারকে আমি মাঝে মাঝে দেখেছি তাকে স্পষ্ট করে বলতে। তা এই মানুষগুলো আমাদের যে ক্ষতি করে গেছে, এই যে ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে গেছে, সেই ঢাকনাটা এখনো লাগানো যাচ্ছে না। এবং দেখেন, আমি বলি কিভাবে খুলে দিয়ে গেছে, কতগুলো যে হত্যাকাণ্ড তখন হয়েছে। এই যে আপনি বললেন আওয়ামী পরিবার, মানে চামড়া ছুঁড়ে ফেলেছে মানুষের। হ্যাঁ, তারপরে ধরেন যাকে ইচ্ছা তাকে গলায় জুতার মালা দিয়ে মেরে, সবচেয়ে বড় কথা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান থাকে দেশে, 32 নম্বরটা বুলডোজার দিয়ে ভেঙেছে। আর এই লোক বলছে যে আমরা আমরা জানতাম না। কত বড় মিথ্যুক আপনি দেখেন, হোয়াট আ লায়ার হি ইজ। আপনি ঢাকা শহরে ধানমন্ডিতে বুলডোজার যাচ্ছে একটার পর একটা, আর আপনি জানেন না। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি যেটা বলতে চাই, মানুষের জীবন বিপন্ন করার সময় এসেছিল আপনার এই 5ই আগস্টের পরের কিছুদিন পর থেকেই শুরু হয়েছিল, এবং তারা চলে যাওয়ার পর সেই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। এবং আরেকটা জিনিস যেটা সবাই বলার চেষ্টা করছে, যে বাংলাদেশে যে প্রগতিশীলতা এবং সংখ্যালঘু এবং নিরীহ মানুষকে হত্যার যে প্রবণতা, এটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে। এই যে আপনি সিলেটের কথা বললেন, ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী পরিবার, এখানে বলা হচ্ছে হিন্দু পরিবার। এবং আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, কিছু কিছু কমেন্টস আছে যেগুলি পড়লে আপনার বমি আসবে, গা গুলাবে। ইয়াং ছেলেরা বলছে যে কি হয়েছে, মারা তো যেতই, ধর্ষণ করলে সমস্যা কি? আপনি খেয়াল করেন বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে। এই বিকৃতি থেকে যদি সমাজকে উদ্ধার করা না যায়, কেউই কিন্তু নিরাপদ না। হম। আবার আপনি দেখেন, আমি যত কিছু বলি না কেন, মানে আমি তো বলবো যে এই ঘটনাগুলির জন্য দায় আলটিমেটলি কিন্তু আমাদের সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। নিতে হবে। দেখুন, যদি পুলিশের যে প্রথম প্রাথমিক যে বক্তব্য যে ইয়াবা সেবন করতে গেল, তারপর তাদেরকে বাধা দেওয়া, তারা এগুলো করলো, আমি যদি এটা ধরেও নেই যে ঠিক আছে এটাই সত্য, তো ইয়াবা সেবন করা এটাও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা। দেশে ইয়াবা আসবে কেন? ইয়াবা কি আমাদের এখানে ফ্যাক্টরি আছে বাংলাদেশে? বাইরের থেকে আসে কেন? আপনি ফিরাতে পারেন না কেন? এগুলো কি সরকারের দায় না? আবার দেখুন, একই সময় চাঁদাবাজিটা, সারা দেশে চাঁদাবাজি এমন ভাবে বেড়ে গেছে, আপনি চিন্তা করতে পারবেন না। চাঁদাবাজি নিয়ে প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে আপনার পুলিশ লাইন্সে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে হামলা করছে, পুলিশ আহত হচ্ছে, কিন্তু পরে দেখা গেল পুলিশকে সাসপেন্ড করা হলো। তো এর মাধ্যমে কি তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে ইয়াবার কথা, একমাত্র বাংলাদেশেই একটা মানুষের নাম হয়ে গিয়েছিল ইয়াবা বৌদি। আপনি চিন্তা করতে পারেন। হম। এবং সে আবার টেকনাফের চেয়ারম্যানও হয়েছিল। হ্যাঁ, তারপরে
যে সরকারকে তাড়ানো হয়েছে বলে দাবি করা হয়, সেই ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয়। আবার দেখেন এখানে একটা কথা বলি ভাই, ফ্যাসিস্ট কথাটা বলতে 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 এমন এক জায়গায় আনছে, এখন এই কথাটা বলতে ইচ্ছে করছে কি জানেন? আপনাকে যদি ভাই এখন আমি সুযোগ দিই, ইতালিতে যাবেন, লাভ দিয়ে বলবে ভাই আমার পাসপোর্টের টিকিটটা আপনি করে দেন, আমি আপনারা টাকা দিতেছি, আমার ইতালি পাঠান। ইতালি হইলো মুসলিনীর দেশ, কিন্তু প্রথম ফ্যাসিস্ট, বুঝছেন, সবচেয়ে বড় জি। ফ্যাসিস্ট। আচ্ছা এবার যদি আপনারে বলি যে আচ্ছা ভাই ইতালির থেকেও একটা ভালো জায়গা আছে, যাইবেন জার্মানিতে, তখন তো আর 3 লাখ দিয়া করবেন 20 লাখ টাকা বাড়াইয়া দিলাম, আমার জার্মানিতে দেন। জার্মানি তো ফ্যাসিস্টের বাবার দেশ, হিটলারের দেশ, ঠিক না? একটা যদি ফ্যাসিস্টের দেশ আর একটা ফ্যাসিস্টের বাবার দেশ, তো প্রশ্ন হচ্ছে কি জানেন, ফ্যাসিস্ট তাড়াইছেন ঠিক আছে ভাই, কিন্তু ইয়াবা তো তাড়াইতে পারেন নাই, ইয়াবা তাড়াতে পারেননি। এবং আপনি যেটা বললেন যে ইয়াবা আসে কিন্তু আমাদের পাশের দেশ থেকে, হ্যাঁ, এই যে বার্মা থেকে বেশি আসে বলে জানি আমি, যতটুকু জানি মিয়ানমার থেকে। এই সাংঘাতিক নেশা আসলে কি হয় জানেন, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন মনে করছি আমি। যখন এই যে একটু আগে আপনি নিজেই বললেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, এটা তো একটা সিগন্যাল, গান বন্ধ করে দেওয়া, সঙ্গীত বন্ধ করে দেওয়া। এবং আমাদের যিনি নতুন তথ্যমন্ত্রী হয়েছেন, আম, আন্দালিব রশিদ রাশিদি, কি যেন আন্দালিব, আন্দোলনে পার্থ। আন্দালিব পার্থ, আরেকটা মাঝখানে কি নাম আছে, হ্যাঁ, তো সুদর্শন ভদ্রলোক, এবং আত্মীয়তা সূত্রে আওয়ামী লীগেরও আত্মীয়, আবার বিএনপিও করেন বা অন্য দলের সাথেও মানে মোর্চায় আছেন। তো উনি আবার বলছেন তথ্যমন্ত্রী হয়ে যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, এগুলো চলবে না। চলবে না মুখে বললে তো হবে না, ওরা তো হারমোনিয়াম ভেঙে ফেলছে প্রতিনিয়ত। হ্যাঁ, আলাউদ্দিন খাঁর যে স্মৃতি বিজড়িত ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস করে দিয়েছে প্রায়। হ্যাঁ, বাদ্যযন্ত্রগুলো তাদের চোখের শত্রু হয়েছে। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, গান থাকবে না, সঙ্গীত থাকবে না, নাচ থাকবে না, আপনার কি বলে এটাকে আবৃত্তি থাকবে না, প্রেম থাকবে না, বিরহ থাকবে না, তাহলে কি থাকবে? উন্মাদনা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো থাকবে। দেখেন এই যে বয়ানগুলি হয়, ধর্মের নামে যে বয়ানগুলি হয়, সেখানে এক সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে, এগুলো নিয়ে নানা কথা বলে। কিন্তু কখনো আপনি শুনেছেন যে মাদকের বিরুদ্ধে বলে? বলে ওরা যদি ক্যাম্পেইন করতো যে মাদকের বিরুদ্ধে, তাহলেও তো কাজ হইতো। তার মানে কি তলায় তলায় একটা, কিন্তু আমি বলবো তলায় তলায় একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। এবং এই যে গান বাজনা, এগুলি যদি প্রোটেক্ট করতে না পারে বিএনপি, বিএনপি কি ভুলে গেছে যে বিএনপির যিনি প্রধান, যাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে তারা রাজনীতি করছেন, সেই ভদ্রলোক, আমাদের জিয়া রহমানের কথা বলছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারপরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, এগুলি বিএনপি সিগনেচার সঙ্গে পরিণত হয়ে গেছিল, যে কারণে আওয়ামী লীগের আমলে এইসব গান বাজানো হতো না। আওয়ামী লীগের যেমন জয় বাংলা, বাংলা জয় ছিল, এদের ছিল। আমি বলতে চাচ্ছি কি, তখন সঙ্গীতটা সবাই গ্রহণ করেছিল। আজকে সঙ্গীত গ্রহণ করে যদি প্রতিরোধ দাঁড় করানো না যায়, তারপরে তো একদিন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আর গান বাজনা হবে না। এবং সেই প্রক্রিয়ার জন্য তো আমাদের বিরোধী দল রয়েছেই। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যখন জাতীয় সঙ্গীত গীত হয় পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি দেখবেন সবার ঠোঁট বিড়বিড় করে, আমাদের বিরোধী দলের ঠোঁট কিন্তু বিড়বিড় করে না। অর্থাৎ তারা না পারতে এটাকে মেনে নিয়েছে। এই যে সঙ্গীতের প্রতি অনীহা, এই যে সঙ্গীতের প্রতি অবজ্ঞা, এবং আমাদের সংস্কৃতির প্রতি যে বিরাগ, সেটা আস্তে আস্তে ক্রোধে পরিণত হচ্ছে। এবং সেই ক্রোধ একদিন আমাদের আগুন জ্বালিয়ে শেষ করে দিতে পারে বলে আমার আশঙ্কা হয়। এখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে যে প্রসঙ্গটা উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গে একটু একটা কথা বলে শেষ করি। ওই সম্পর্কে বলতে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা। ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের অংশ নয়? আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়াতে উনার জানা উচিত, আমরা পছন্দ, আমাদের বিএনপি পছন্দ করুক বা না করুক, ব্রাহ্মণবাড়িয়া যে রুমিন যিনি জিতেছেন, তিনি কিন্তু শক্তিশালী কথা বলেন। তার কাছ থেকে তার ভূমিকাগুলো শেখা উচিত বলে আমি মনে করি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, বাংলাদেশে এরকম বহু স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, সেই মনসুর আলী সাহেবের আমল থেকে আপনার ওই কি লুৎফুজ্জামান বাবর, হ্যাঁ, লুকিং ফর শত্রুস, বহু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আমরা দেখেছি, ইনক্লুডিং সোহেল তার সহ নানা ভাঁড়, বহু কিছু দেখেছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী টেকে না, টেকে কিন্তু আপনার আমাদের সংস্কৃতি, টেকে আমাদের সমাজ, টেকে আমাদের, যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের যে নর্মাল লাইফের যে প্রক্রিয়াগুলো, সেগুলো বারবার টিকে যায়। ব্রাহ্মণবাড়িয়া
কেন জানি না ব্রাহ্মণবাড়িয়া আপনার বিভিন্ন সময় থেকে, আজকে বহু সময় থেকে, ইভেন গত সরকারের আমলেও যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের আমলেও ব্রাহ্মণবাড়িয়া একটা অগ্নিকুণ্ডের মতো হয়ে আছে। ওখানে প্রায় মারামারি হয় আপনি দেখবেন, এবং দা বল্লম ছুরি নিয়ে দুই পক্ষ তেড়ে আসে, এরকম বহু দৃশ্য দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে পুলিশ কি জানে না? পুলিশ যদি না জানে, আপনি বলেন, আপনার হয়তো মনে আছে ঢাকায় এক বিদেশি গুরুত্বপূর্ণ মানুষের একটা ওয়ালেট এবং একটা ল্যাপটপ চুরি হয়েছিল, 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে দিয়েছে, উইদিন 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে তার হোটেলে পৌঁছে দিয়েছিল। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু পুলিশকে দিয়ে এই কাজটা করাতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশকে দিয়ে এই কাজটা করানো। সেখানে যদি তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শান্তি পায়, তাহলে তো আমি বলবো যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। প্রলয় হচ্ছে ভাই, চোখটা মেলেন এবং দেখেন, চোখটা মেলে দেখেন। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি হয়েছেন নতুন, যিনি এক উপদেষ্টা ছিলেন, তিনি কিছু কিছু কর্মকাণ্ড করছেন, এগুলো তার আচরণ, তারপর তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতেই দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক জ্বালা টালা নিয়ে আলোচনা করছেন। এটা নিশ্চয়ই আপনি চোখে পড়েছে। এই জ্বালা নিয়ে আপনি কি করবেন? প্রথম কথা হলো, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, জ্বালাটা প্রথম আলোর বিরুদ্ধে হয়েছে এই জন্য, বুঝছেন, কারণ নিউজটা প্রথম আলো করছে। হ্যাঁ, এই জন্য জ্বালা শব্দটা ভালো লেগেছে আমার। কিন্তু উনি এটা বলতে পারেন না। উনার উচিত ছিল, উনি দ্বৈত নাগরিক কিনা। ঠিক আছে, এখানে আপনাকে একটা কথা বলি। এই প্রথম আলোর অন্যতম লেখক, আমি নাম বলতে চাই না, আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি অনেকদিন চুপচাপ ছিলেন অথবা গা ঢাকা দিয়েছিলেন, আবার এসে এখন কথা বলেন। এই দেখেন, এই যে রংপুরের ঘটনা, আমি কেন বলছি কথাটা, এই যে রংপুরের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ঢাকার ঘটনা, সিলেটের ঘটনা, কোনো টু শব্দ করে না। যেই নিজের পত্রিকার বিরুদ্ধে এটা লেগেছে, ওই যে জ্বালাটা, সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়ে বলছে জ্বালা কার হয়েছে এটা আপনার চিন্তার দরকার নেই, আপনি বলেন সত্য কি মিথ্যা। এইটাতে আপনি খেপে উঠছেন কারণ আপনার গায়ে লাগছে, তাই তো? অন্যগুলো আপনার গায়ে লাগে না, তাই না? মানে যখন প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো তখন শুধু রিয়েক্ট করবে, অন্যদের পুরে ছাই হয়ে গেলে ওখানে গিয়ে মূলাটা খাবে, আলুটা খাবে পোড়াইয়া, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই প্রতিমন্ত্রীকে মোটেই সমর্থন করছি না। আপনি হয়তো জানেন যে ডুয়েল সিটিজেনশিপ আমাদেরও আছে, আমরা অস্ট্রেলিয়ারও সিটিজেন, জন্মসূত্রে আমরা বাংলাদেশেরও সিটিজেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি যদি ওই দেশে রাজনীতি করতে যান, এই দেশে অনেকে করে গেছিল, এই আপনার শেখ হাসিনার সময়ে অনেককে আমি জানি যারা টেম্পোরারি স্থগিত করা যায়, তারা টেম্পোরারি ওটাকে স্থগিত করার জন্য অনুরোধ করে দেশে চলে গিয়েছিল। কেউ কেউ ফিরে এসে আবার ওটাকে বহাল করেছে, আর যারা মনে থাকবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটাকে ত্যাগ করে যায়। উনার উচিত ছিল একটা পরিষ্কার বয়ান দেওয়া যে আমি এটা রাখি নাই, অথবা এইভাবে আমি আছি, এটা না বলে কার জ্বালা হয়েছে কার জ্বালা হয়নি। ভাই আমি একটা জিনিস দেখলাম আপনার, মানে আমরা চাই বেশি, হয়তো পাই খুব কম যে কোনো সরকারের কাছে। আমাদের জনগণের অত্যন্ত ন্যায্য চাওয়াটাও অত্যন্ত কম করে পাওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের ওই গল্পটা মনে রাখতে হবে। আপনি বোধহয় গল্পটা জানেন যে এক চেয়ারম্যানের কাছে, মানে স্থানীয় লোকাল মোরালের কাছে, এক লোক তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইয়ে একটা দরখাস্ত দিয়েছিল, কামান। জি জি। তো ওই লোক তাকে ডাকায় আনছে, বলে যে ওই তোমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তুমি একটা পিস্তল চাইতে পারো, তুমি একটা বড় জোরে স্টেন গান চাইতে পারো, মেশিন গান চাইতে পারো, কামান চাও কেন মিয়া? কামান তো যুদ্ধে ব্যবহার হয়। কয় কামান চাই কেন স্যার? কমু কখন? মনে আছে গত বছর, তার আগের বছর এই যে বিয়াগুলি হইলো, আপনার কাছে ওরা 30 কেজি চাল 50 কেজি চিনি চাইছিল, আপনি কাটতে লিখছেন 2 কেজি চাল আর 5 কেজি চিনি দিতে। তো আমি কামান চাইলে না, আপনি কাটতে কাটতে আমার একটা পিস্তল দিবেন, পিস্তল চাইলে তো কিছুই দিবেন না। তো কামান কমে কমে পিস্তল হবে। আমাদের চাওয়া বাড়াতে হবে, আমাদের কথা বলতেই হবে। আমি আমাদের বলতে বলছি কি জানেন, আমরা তো ধরেন একটা নিরাপদ ভূমিতে থাকি, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, পরিচিত মানুষদের জন্য। আমি খুবই অকপটে আপনাকে বলছি, বহু মানুষের এই ঘটনায় আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষের যে স্বপ্ন আছে একটা বাড়ি বানাবে, থাকবে, মানে রাষ্ট্র কেন নির্মাণ হয় আপনার, আমরা সিরিয়াস কথা না গেলেও রাষ্ট্র তো একটা সংজ্ঞা ভাই, রাষ্ট্র হচ্ছে একটা থিওরি।
আপনি এই যে ল্যান্ডটা দেখেন, এই ল্যান্ডটাকে নির্ধারণ করা হয়েছে একটা সংজ্ঞা অনুযায়ী যে একটা রাষ্ট্র হবে, সেখানে একটা মানুষ থাকবে, সেখানে কিছু মানুষ থাকবে, সেখানে কিছু আইন থাকবে, সেখানে কিছু নিয়ম থাকবে, মানুষ নিরাপদে বসবাস করবে। তো সেটাই যদি না হয়, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা কি আক্রান্ত হচ্ছে না? এটা তো বুঝতে হবে। এই সরকারকে আমরা যতভাবেই দেখি না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সময় হয়েছে জবাবদিহিতার, এবং যত এই ঘটনাগুলি বাড়বে তত কিন্তু নেগেটিভ ইফেক্ট বাড়বে এবং পপুলারিটি ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম, এখন একটু কম সিরিয়াস, নন জি। সিরিয়াস না, কম সিরিয়াস, একটা কম সিরিয়াস কথা বলি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি এর মাঝখানে একটা আমরা দেখলাম যে বিটিভিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছেন, কাজী জেসিন। আমারও একসময় সহকর্মী ছিলেন উনি। তো হঠাৎ করে ওনার দুটো দৃশ্য আমার চোখে পড়লো। একটা দৃশ্য চোখে পড়লো, আমরা দেখলাম যে একটা অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি মন্ত্রী বেশ আগ বাড়িয়েই ওনার সঙ্গে মানে মাঝখানে একটা সিট ছিল ফাঁকা, সেই সিটের মাঝখান দিয়ে হাত বাড়িয়ে ওনার করমর্দন করছেন। আবার মানে এটা আমার কাছে একটা অস্বস্তি লাগলো, কিন্তু যে মানে যেভাবে উনি হাতটা টেনে করমর্দন করলেন, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হচ্ছে আর কি। তো এটার থেকে একটু বিশেষ পুরো অর্থ দেখেন, মানে উনি তো একজন মন্ত্রী আর উনি একজন সরকারি কর্মকর্তা, তো কেন? দেখেন, আবেগের বেগ যখন বেড়ে যায় তখন সেটা কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকটা হচ্ছে, উনি বয়স্ক মানুষ বলে ধরেন যে রমণীর করতল স্পর্শ করা বা হাত স্পর্শ করার কি উনার কোনো স্বাদ হতে পারে না? এইভাবে যদি বিষয়টা দেখি তাহলে ঠিকই আছে, কিন্তু প্রশ্ন হলো, এটা তো একটু রসিকতার মতো হলো, কিন্তু মূল কথা হচ্ছে এটা কিন্তু মনে রাখা প্রয়োজন যে বিষয়টা দৃষ্টিকটু হচ্ছে কিনা। Right. যখনই আপনি পাদপ্রদীপের আলোয় থাকবেন, যে কোনো কারণে হোক, আপনি মন্ত্রী হন, সচিব হন, কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তখন ক্যামেরা এবং ফোকাস আপনার উপর থাকবে। নিজেকে সংযত রাখা, আমি খেয়াল করেছি এটা, ওই মেয়েটা একটু বিব্রত হয়েছেন, কাজী জেসিন একটু বিব্রতই হয়েছেন মনে হয়েছে, এবং তার হাতটাকে এইভাবে ধরে রেখেছে এরকম করে, মানে জি জি। ওই গেস্টারটার প্রয়োজন ছিল না। ওই গেস্টারটা আমি কোনো কারণ দেখি নাই, ওইটা হাতে তালুটা ধরেও চমৎকার করে বলা যেত। এবং আমি যেটা বলি কি জানেন, স্পর্শে যদি স্নেহ থাকে সেটা যেমন বোঝা যায়, স্পর্শে যদি পবিত্রতা থাকে সেটাও তেমন বোঝা যায়। আমরা বলছি না যে এটা অপবিত্র ছিল বা কি ছিল আমরা জানি না, কিন্তু যে স্নেহের একটা স্পর্শ, সেটা যদি সেখানে দেখা যেত তাহলে হয়তো এটা নিয়ে কোনো কথা উঠতো না। তো আমি বলবো যে ধরেন নিতাই রায় চৌধুরী উনার নাম, তো গৌর নিতাই মানে তো জানেন, যারা সাধু হয়ে গেছিল এবং যাদের ছবি হিন্দুরা টানিয়ে রাখে সাধু বলে। তো আপনি সাধু না হন, অন্তত গৌর নিতাই নিতের মর্যাদাটা রাখেন, এটা আর কি, তাহলে একটু ভালো হয়। না, আমরা ওই বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি এবং সংস্কৃতি মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি। আসলে ওনারা বলতে পারেন যে আমরা তাহলে যাবো কোন দিকে, এদিকে করলে সমস্যা, ওদিকে করলে সমস্যা। না না না, আমরা তো উনাকে হাতের দিকে যেতে নিষেধ করেছি, আর সব তো ঠিক আছে, বাকি কিছু তো আমরা নিষেধ করিনি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসলে সিরিয়াস আলাপ দিয়ে শুরু করলাম, শেষ দিকে একটু হালকা করার চেষ্টা করলাম, তাতেও হালকা হলো না। এই কারণে কি, সমস্যাগুলো তো থেকেই গেল। একদম হম। শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করি। আপনি কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলেন, সেটা হলো তাহলে কি এগুলো জঙ্গিবাদ কি আবার ফিরে আসছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝখান থেকে এই ধরনের একটা আশঙ্কা দেখা গিয়েছিল, এবং সব সময় সকল সরকারের যে প্রবণতা যে এটাকে অস্বীকার করা, আমাদের এই সরকারও অস্বীকার করছে। কিন্তু গণপতি চক্রবর্তীকে সপরিবারে যে মৃত্যু মানে নিহত হতে হলো, এটাকে অস্বীকার করবেন কিভাবে? সিলেটে যে একটা আওয়ামী পরিবারকে সপরিবারে নিহত হতে হলো, এবং দৃশ্যত কোনো কারণ ছাড়া, কেউ বলতে পারছে না কারণটা কি, এদের অপরাধটা কি ছিল এটা কেউ জানে না, এবং অপরাধটা সরকার বেরো করতে পারছে না। তাহলে কাকে দায় দিবেন? আমি এখানে একটা কথা, একটা কথা, আপনি একটু ধরে দেই, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় অনেকগুলো শীর্ষ সন্ত্রাসী কিন্তু জেলখানা থেকে বেরিয়ে গিয়েছিল, অনেক অস্ত্র কিন্তু লুট হয়েছিল, কেউ কিন্তু উদ্ধার করেনি এবং করার চেষ্টা করেছে কিনা তাও যায় না। জীবনের আপনি শেষ করে যান আলোচনাটা।
আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে ওই শেখ হাসিনার সময় আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছিলাম, যে আপনার যদি ক্যান্সার হয়, আপনাকে আমি যতই ব্র্যান্ডেড শার্ট পরাই, চকচকে জুতো পরাই, টাই পরাই, ঘোরাই না কেন, আপনার কিন্তু প্রয়োজন আসলে কেমোথেরাপি। এবং কেমোথেরাপি যদি আপনি না নেন, এক সময় কিন্তু আপনি মারা যাবেন, অথবা আপনি পঙ্গু হয়ে যাবেন। এবং তারা কিন্তু তাদের পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। এই যে আপনি বললেন না যে অস্বীকার করার প্রবণতা, এই পরিবারটা কেন মারা গেছে এটা মানুষের জানার অধিকার নেই? আপনার একটা বাচ্চা ছেলে, আমার কি মায়া লেগেছে, ছেলেটা হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছিল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রবীন্দ্রনাথের গানটি সে গাইছিল। তো যেখানে আপনার এই গানটি যে গেয়েছে যে ছেলেটি, যে হয়তো সবাইকে রাজা মনে করে নিজের মতো করে, তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, এই অভিশাপ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, মানুষের জন্ম, মানুষের ধর্ম এবং মানুষের দেশ সে নিজে নির্ধারণ করে না। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের ধারণা ঈশ্বর, যারা প্রকৃতিতে বিশ্বাস করেন তারা জানেন প্রকৃতি নির্ধারণ করে দেয়। এই জায়গায় যারা আঘাত করে এবং যারা প্রতিরোধে ব্যর্থ হয়, তাদেরকে প্রকৃতি ঈশ্বর কেউই ক্ষমা করবে না। এটা আমি 100। প্রথাগত হবে। প্রথম বিষয় হচ্ছে, এই ধরনের পদে নিয়োগের সময় একটা কোশ্চেনিয়ার থাকা উচিত, যে কোশ্চেনিয়ারের মধ্যে ভিসা যেরকম থাকে না, যে আপনি কি কখনো সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন কিনা, আপনি কি গত 3 মাসের মধ্যে জীবাণুযুক্ত এলাকায় গিয়েছেন কিনা, এরকম থাকে না একটা প্রশ্ন, যে কোনো দেশে ভিসা নিতে গেলে থাকে, আপনাকে কি আগে ভিসা রিফিউজ করা হয়েছে কিনা। ঠিক সেই রকম একটা প্রশ্নপত্র থাকা উচিত যে কোনো সরকারি পদে এইভাবে নিয়োগের জন্য, সেটা মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সচিব হোক, গ্রেড 1 পদে টেলিভিশনের ডিজি হোক, যেই হোক, একটা প্রশ্নপত্র থাকতে হবে যে আপনি কি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা, আপনি কি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক কিনা, আপনি কি এই মুহূর্তে অন্য কোথাও দায়িত্ব পালন করছেন কিনা। অর্থাৎ যেসব ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে সংবিধানে এবং আইনে, সেইগুলিতে কোনো জায়গাতেই নিয়োগটা সাংঘর্ষিক হতে পারে কিনা, এরকম একটা প্রশ্নপত্র থাকা উচিত। যিনি এই ধরনের পদ গ্রহণ করবেন তিনি টিক চিহ্ন দিবেন। এটা হলে এই সমস্যাগুলো মিটে যায়। কেননা এই যে ধরেন একজনকে নিয়োগ দেওয়া হলো, সাংবাদিকরা খোঁচায় আবিষ্কার করলো যে না উনি বিদেশের নাগরিক, অথবা আগেই জানতো লোকজন, সেজন্য প্রশ্নটার সাথে সাথে উঠে গেল, এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় না। কিন্তু এই বিষয়টি, এই বিতর্ক তো একদিন নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এগুলো বরাবর হতে এই দেয়, বিষয়টা এগুলা সরকার সবার হতে দেয়, কেন দেয় আমি জানি না। সরকারের লোকজন এবং সরকার এগুলা হতে দেয়। এটা কেমন জানি একটা সরকারি অসুখ। মানে আপনি যদি সরকারে থাকেন এবং সরকার পরিচালনা করেন, তাহলে কেন যেন এই সরকারের এই ভুল কাজগুলি ধারাবাহিকতা রক্ষিত হয়, এবং কিছু হলেই এক সরকার আরেক সরকারের উদাহরণ দিয়ে বলে উনিও করেছিলেন, ওনাদের সময়ও হয়েছিল, ওনাদের সময় এর চেয়ে বেশি হয়েছিল। এগুলা হচ্ছে একদম গদবাঁধা উত্তর। এগুলা না, দেখতে কিন্তু দেখতে আমরা আমরা যাকে ক্লান্ত। ফ্যাসিবাদী সরকার বলছি, আমরা যেটাকে ফ্যাসিবাদী সরকার বলছি বা অনেকে বলছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দ আবুল হোসেনের প্রসঙ্গে কিন্তু একটি, মানে তার ক্ষেত্রে কেবলমাত্র এই অভিযোগটি উঠেছিল, তাকে কিন্তু সাথে সাথে কিন্তু না পদত্যাগ না, আরো করতে আরো হয়েছিল। লোকের বেলা অভিযোগ উঠেছিল। আব্দুল মোমেন সাহেবের নামে উঠেছিল যে ওনারও মনে হয় আমেরিকান পাসপোর্ট আছে, না, এরকম আরো কিন্তু সেটা কয়েকজনের নামে উঠেছিল। কিন্তু এরকম প্রুভ আরো হয়নি। কয়েকজনের নাম উঠেছিল। আমি আপনাকে বলি, মোজাম্মেল বাবু সাহেবের স্ত্রী এমপি হয়েছিলেন, তার বেলাও সন্দেহ ছিল যে উনি কি ব্রিটেনের আচ্ছা। নাগরিক কিনা। তো এরকম অনেকের বেলায় হয়েছে। শুনুন, আওয়ামী লীগ না সব করে গিয়েছে, 17 বছর ছিল তো, কিছু বাদ দেয় নাই। ছোটখাটো সব কোথাও না কোথাও দেখবেন আওয়ামী লীগের একটা উদাহরণ দেওয়া যায়। আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচিত এই বিষয়টা খোলাসা করা। এই সরকারের নীতিমালা যেহেতু রয়েছে যে তারা ওপেননেসকে অ্যালাউ করবেন, তারা বলেছেন তারা অনেক বেশি ওপেন থাকবেন, তারা তাদের সকল কাজকে স্ক্রুটিনি করতে দিবেন, তারা বলেছেন যে তারা একটা মুক্ত সমালোচক গণমাধ্যম চান। এমনকি এই যে বিটিভি যে ডিজে নিয়োগ হয়েছে আমাদের ভগিনী, আমাদের বোন কাজী জেসিন, তিনি তার স্টেটাসে বলেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, বিটিভি স্বাধীন হয়ে যাবে, বিটিভি আর বাতাবি লেবু সংবাদ দিবে না। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি না? পারি তো। এখন ধরেন এই যে ওপেননেস, সে ওপেননেসের একটা না, জায়গা কিন্তু কিন্তু হচ্ছে, ওখানে আমার প্রশ্ন আছে, ওখানে আমার প্রশ্ন আছে। না ওইটা নিয়ে আমি সেই কথা বলবো, ওইটা নিয়ে আমি কথা বলবো। জি, জি। কথাটা হচ্ছে যে আগের মতোই সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য। হ্যাঁ, বিদ্বেষ, তার ইচ্ছা। নিজের কোনো কিছু নাই। এই হ্যাঁ, এই স্টেটাসটাই আরো সুন্দরভাবে দেওয়া যেত। তবে এই সমালোচনা আমি যেতে চাই না, এটাই নিয়ম, এটাই বাংলাদেশে হয়ে আসছে। অধস্তনরা কোনোদিন নিজের কোনো স্বপ্ন থাকে না, নিজের কোনো ইচ্ছা আগ্রহ থাকে না, তার নিজের কিছু করার থাকে না। হ্যাঁ, সে জি হুজুর হয়।
যে জায়গাটিতে আমার কথা সেটি হচ্ছে এই সরকার যেহেতু ওপেননেসকে প্রমোট করতে চান, তারা যেহেতু সমালোচনাকে ওয়েলকাম করেন, তাহলে এই সমালোচনার জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। তাকে বলতে হবে যে হ্যাঁ আমি নাগরিক, আই হুম। ডোন্ট কেয়ার, অথবা বলতে হবে আমি নাগরিক, আমি এটা ফেরত দিয়ে দিচ্ছি, অথবা বলতে হবে আমি নাগরিক, তাহলে আমি এই পদ আর নিচ্ছি না। এই তিনটাই তো অপশন। হয় উনি ব্রিটিশ নাগরিক হয়ে এই পদ ছেড়ে দিবেন, হুম, হুম। অথবা এই পদে থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, অথবা উনি বলবেন আমি দুইটাই রাখবো, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা। তো উনি ওইটাই করেছেন, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা, এটা বলে দিয়েছেন। এখন উনি একটা অপশন নিয়ে নিয়েছেন, এখন সেই অপশনের কারণে উনি সমালোচিত হবেন এবং সেই সমালোচনা ওনাকে নিতে হবে। না, সেই সমালোচনাকে তাকে নিতে হচ্ছে না, সেই সমালোচনাটা আলটিমেটলি গিয়ে প্রধানমন্ত্রীর সরকার কাঁধে তাকে গিয়ে নিয়োগ পড়ছে। দিয়েছে, এখন সরকার তাকে নিয়োগ দিলে নিয়োগদাতাকেও নিতে হবে, এটা তো একটা সাধারণ প্রশ্ন। এটা তো এবং হচ্ছে একটা সুন্দর প্রশ্ন, সিস্টেম। এই এই হুমায়ুন কবিরের বিষয় তো গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে, বিএনপির মধ্যেও একটি শব্দ গড়ে উঠেছে, শুধু হুমায়ুন কবির নয়, লন্ডনের আমাদের প্রধানমন্ত্রী আশপাশে যারা ছিলেন তাদেরকে মানে পদায়িত করা হচ্ছে, ক্ষমতায়িত করা হচ্ছে, সেখান থেকে লন্ডন প্যাকেজ শব্দ দুটো দলের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। আমি সে বিষয়ে না গেলাম, আমি যদি স্পেসিফিক্যালি হুমায়ুন কবিরের বিষয়ে থাকি আলোচনায়, তো গত 6 মাসে তিনি ক্ষমতা অপব্যবহার করছেন, তিনি অকূটনৈতিক সুলভ আচরণ করছেন, লন্ডনে গিয়ে একজন ডিপ্লোম্যাটকে সরাসরি মানে ক্যামেরার সামনে তিনি অপদস্থ করছেন কিংবা মন্তব্য করছেন। আহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণ করছেন, এবং তিনি এত কিছু পরেও উপদেষ্টা থেকে তার প্রমোশন হলো, সরাসরি প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, যেখানে আমি সব বাদ দিলাম, এই বিতর্কটুকু ছিল যে তিনি ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করছেন কিনা। তা এত কিছুর পরেও যখন তার এই প্রমোশনটা হলো বা সরাসরি মন্ত্রণালয়ে এলেন, তাহলে বুঝতে হবে তার খুঁটির জোর রয়েছে। ওনার প্রমোশন হয় নাই, ওনার পদোন্নতি হয়েছে, এটা কিন্তু প্রমোশন না। উনি ডাইরেক্ট উনি বলা, উনি বলা এটা উপদেষ্টা একেবারে। ছিলেন, উনি উপদেষ্টা হ্যাঁ, ছিলেন, উনি হ্যাঁ, উপদেষ্টা হ্যাঁ। থেকে এখন উনি এক্সিকিউটিভ দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পদটা কিন্তু এক্সিকিউটিভ না, না, এখন সেটা উনি হয়তো। এক্সিকিউশনের দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, এখন মনে এটা করেন সাধারণ আর কি। আপনার আপনার দাদা নানা আপনাকে কিন্তু সরাসরি শাসন করেন না, পরামর্শ দেন। হুম, হুম, হুম। কিন্তু যদি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যে পদ ছিল সেখান থেকে সরিয়ে বলা হয় যে না আপনি এখন এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব, আপনি এখন একটা অংশ দেখাশোনা করবেন এবং আপনার উপরে আরো লোকজন আছে, তো অতএব ওনার এটা হয় নাই। ওনার ক্ষমতা বেড়েছে, কিন্তু এটা ক্ষমতা ওই বাড়লো, এটা ক্ষমতায় কিন্তু পদোন্নতি না। ক্ষমতায় সবাই চায়, ওই ক্ষমতায় সবাই চায়। ক্ষমতা বেড়েছে হ্যাঁ। কিন্তু পদোন্নতি হয় নাই, সম্মানের না, জায়গাতে ওনার আপনি অবনতি হয়েছে। তথ্য সূত্রের কথা চিন্তা করেন, সাবেক তথ্যমন্ত্রী জহিদুল স্বপন সাহেব উপদেষ্টা হলো, তাতে কি উনি খুশি? সম্মান বেড়েছে, নিশ্চয়ই। ওনার তো সম্মান ক্ষমতা নেই। বেড়েছে না, উনি খুশি। তাতে কি উনি হবে? স্ট্যাটাস হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, যে হ্যাঁ। উনি উনি খুশি, উনি এটা ওরকম উপদেষ্টার পদে বলছেন, গিয়েছেন, কিন্তু আমরা তো তাতে ভিতরে কোনো খবর অসুবিধা জানি। নাই। উনি হ্যাঁ, উনি খুশি অ্যাকচুয়ালি। হয়েছেন, এটা উনি নিজের মুখে বলেছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না। আচ্ছা, ঠিক জয়দুল আছে। স্বপন ভাই আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ, উনি বলেছেন যে উনি হুম, এই হুম। পদে উনি খুশি হয়েছেন। আচ্ছা, তো বলেছেন, উনি আমরাও যেহেতু খুশি। খুশি হয়েছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না, কারণ আমরাও এটা খুশি। থেকে ওনার উন্নতি হয়েছে, উনি সরাসরি একটা পরামর্শের জায়গায় গিয়েছেন। পরামর্শ কজন নেয় লাগে এক একটা না, আমি মন্ত্রণালয়ে? বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন, না হলে উনি এত পরামর্শক বা এত ধরনের কিছু পদ উনি কেন নিবেন? যিনি কিনা সাধারণ একটা ভাতের পয়সা বাঁচান, গাড়ির পয়সা বাঁচান, তিনি নিশ্চয়ই অহেতুক লোকজন নিয়ে তাদেরকে বেতন দিয়ে পয়সা অপচয় করবেন না। আমি বিশ্বাস করি যে তিনি পরামর্শ নেন। একটা মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো জায়গা 3 জন ব্যক্তির কি প্রয়োজন আছে? আপনি নিজেই বললেন যে ওই সংস্কৃতি মন্ত্রণালয়ে কি কাজ হবে? মন্ত্রণালয়ে ধরেন পান না, বাজেট দেয় না সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশের সবচেয়ে কম বাজেট পাওয়া মন্ত্রণালয়গুলির একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তো সেইখানে যদি অ্যাটলিস্ট সংস্কৃতি বিষয়ে আলোচনা করে, পরামর্শ করে, উপদেশ নিয়ে যদি বাংলাদেশের সংস্কৃতিকে একটা সুন্দর ধারায় পরিচালিত করা যায়, আমি মনে করি করা উচিত। 3 জন কেন, না, আমি ঠিক মনে আছে, করি কিন্তু আমি কিন্তু মনে করি আমার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটা অ্যাডভাইজরি কমিটি থাকা উচিত। কেননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না স্বৈরতান্ত্রিক ভাবে চলে। কখনো এটা নজরুল মন্ত্রণালয় হয়, কখনো এটা রবীন্দ্র মন্ত্রণালয় হয়, কখনো এটা লালন মন্ত্রণালয় হয়, কখনো এটা জাউরা মন্ত্রণালয় হয় যখন ওই যে ফারুকি আসে। তো এইগুলা বন্ধ হওয়া উচিত। আপনি বলছেন সংস্কৃতি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানে থাকতেই পারে যদি বাজেট দেওয়া হয়, আমি তাও মেনে নিলাম। কিন্তু দেখুন, সংস্কৃতি মন্ত্রণালয়ে 3 ব্যক্তি রয়েছে, 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। আবার একই ব্যক্তির হাতে 3টি মন্ত্রণালয়, সড়ক, আহ, সেতু, রেলপথ মন্ত্রণালয়। তাহলে মানে সিস্টেমটা কোথায়? না, এখন আপনি যদি চিন্তা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অনেকগুলি মন্ত্রণালয় রেখে দেয়, এটা তো সিস্টেমের হিসাব। সিস্টেম যদি অ্যালাউ করে আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। কেউ যদি সিস্টেমটা বদলাতো ভালো হইতো,
কিন্তু সিস্টেম যেহেতু অ্যালাউ করে, সিস্টেমের মধ্যে আপনি যা অ্যালাউ করে আপনি করতে পারবেন। এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম এটা তারা সিস্টেম নিজেদের মতো করে নিচ্ছে। না, এই অধিকার, এক এই ব্যক্তি অধিকার সিস্টেম প্রধানমন্ত্রীকে দিয়েছে, এই অধিকার মন্ত্রণালয়কে দিয়েছে, প্রধানমন্ত্রী তাহলে তো দিয়েছে। আমাদের কোনো, তাহলে তো আমাদের কোনো বিষয় নিয়ে আলোচনাই করা যাবে না। না, আপনি যদি সিস্টেমকে প্রশ্ন সিস্টেম করেন, থাকে, আপনি সিস্টেম বদলাতে বলেন, আপনি মূল জায়গাতে যান। সেটাই তো 3 জন আছে না 5 জন আছে, এটা নিয়ে কোশ্চেন করে লাভ নাই। যে সিস্টেম 3 জন 5 জন 7 জন অনির্দিষ্ট লোককে যা খুশি তাই বানানোর অধিকার দেয়, সেই সিস্টেমকে কোশ্চেন করে, সিস্টেমটা বদলানো দরকার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের আরো 3 সদস্যকে যে হত্যা করা হলো, তা নিয়ে গত কয়েকদিন ধরে যা ঘটছে আপনি নিশ্চয়ই সবই জানেন। এবং পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তারা দুজনকে আটক করেছে, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন। কোন ক্লু থেকে, কোন সন্দেহ থেকে তাদেরকে আটক করা হলো, এবং ইয়াবা সেবনের কারণে নাকি বাধা দেয়াতে এই 4 জনকে হত্যা করা হয়েছে একের পর এক। তারপরে আরো নানান ধরনের বর্ণনা, মানুষের এক ধরনের অবিশ্বাস জন্মেছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেল যে সেই পুলিশ কমিশনারকে আবার সরিয়ে নেওয়া হলো, তদন্তের কাজ গেল সম্ভবত ডিবি বা পিআইবিতে। এদিকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে যে ডোম এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কিছু মানে তার বক্তব্য সামহাও কেউ রেকর্ড করেছে, সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ফর্মাল ট্র্যাডিশনাল কোনো মিডিয়াতে এটি প্রচার করা হয়েছিল, মানে টেলিভিশন চ্যানেলে। সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নেওয়া হয়েছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, যে চিকিৎসক পোস্টমর্টমের দায়িত্বে, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেখানে আবার এগুলো কিছু নেই। সেখানে লেখা রয়েছে যৌনাঙ্গের পশ্চাৎদেশে কিছু একটা পাওয়া গেছে, বোঝা যাচ্ছে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আরো সন্দেহ বাড়ায় কিনা একটা বন্ধু, আপনি নিজে একজন হ্যাঁ, চিকিৎসক, এটা হয়তো হতেই থাকবে এই আমাদের দেশে। আমাদের দেশে এটা হতেই থাকবে। আমাদের দেশে যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সন্দেহ বাড়ে। শুধু যদি এটা ঢাকা মেডিকেল, চিটাং মেডিকেল, মানে বড় মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, তাহলে এই পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এই সন্দেহের অবকাশ থেকে যাবে। কেন জানেন? বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ নাই। যারা পোস্টমর্টেম করেন তারা কেউ ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ না। অধিকাংশ ক্ষেত্রে মেডিকেল কলেজে গেলে ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে, সেখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা পোস্টমর্টেমটা করে। সেই জন্য পোস্টমর্টেম অনেক ভালো হয় মেডিকেল কলেজে। কিন্তু আদারওয়াইজ বাংলাদেশে পোস্টমর্টেমের ব্যবস্থা এমনকি জেলাগুলিতে ভালোভাবে নাই। পোস্টমর্টেমের জন্য কি কি দরকার হয়? প্রথমে দরকার হয় হচ্ছে আলামত সংরক্ষণ। যিনি লাশটাকে নিয়ে আসবেন তিনি কিন্তু আলামত সহ নিয়ে আসতে হবে। এই ট্রেনিং নাই। অনেক আলামত লাশটাকে আনার সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আসার পরে লাশটা সংরক্ষণ করতে হবে পোস্টমর্টমের আগে পর্যন্ত। এবং এই লাশ পৃথিবীর যে কোনো জায়গাতে একটা ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয়। পোস্টমর্টেমের এরিয়া ও ফ্রিজার থাকে, ফ্রিজারের মধ্যে ওই লাশ থাকে, বের করে পোস্টমর্টেম হয়ে আবার ফ্রিজারে ঢুকে যায়। এবং অত্যন্ত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, হাতুড়ি ছেনি ব্যবহার করা হয় না। আমাদের দেশে হাতের করাত, হাতুড়ি ছেনি এগুলা দিয়ে পোস্টমর্টেম করা হয়। যে জন্য অনেক সময় সাধারণ মানুষ, তাদের পরিবার লাশের এই বিকৃতি হবে এই ভয়ে পোস্টমর্টেম করতে দিতে চান না, যে আমি তো যাকে হারিয়েছি, লাশের উপর বিকৃতি হবে, মিউটিলেশন হবে। এই জন্য অনেকে দেখবেন বলে যে না, আমার পোস্টমর্টেম দরকার নাই। আচ্ছা, তৃতীয় হচ্ছে যিনি পোস্টমর্টেম করবেন তাকে ফরেন্সিক মেডিসিনের অত্যন্ত উচ্চ ট্রেনিং অথবা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ হইতে হবে। বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের টিচারই খুঁজে পাওয়া যায় না। ডিগ্রি তো পরের কথা, পদ খালি, ফরেন্সিক ডিপার্টমেন্টে সব পদ খালি, মেডিকেল কলেজে পড়ানোর লোক নাই। এখন পোস্টমর্টেম যারা করেন তারা তাদের ওই এমবিবিএস পর্যায়ের যে নলেজ ছিল বহু বছর আগে, সেটা দিয়ে পোস্টমর্টেম করেন। পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশের সাথে করোনার থাকে, করোনার চাকরি পায়। করোনার মানে হচ্ছে যে পোস্টমর্টেম করে। এই ডাক্তাররা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি পায়। এবং যেখানে যেখানে থানা আছে অথবা পুলিশ স্টেশন আছে অথবা বড় পুলিশ স্টেশন আছে, সেখানে তাদের পোস্টিং থাকে। এবং পুলিশের আন্ডারে পোস্টমর্টেমের জায়গাটা থাকে। অপঘাতে মৃত্যুর পোস্টমর্টেম হবে না, ওই একটি বিষয় তো রয়েছে। আপনি যে টেকনিক্যাল সমস্যার কথা বলছেন, যে সংকটের কথা বলছেন, অবশ্যই সেটা তো এখন রয়েছে। ডোম যদি বলে যে আমি এটা পেয়েছি, দেখা যায় ইন্টেনশনও তো কাজ করে, ইন্টেনশন কাজ করে। রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়, ঊর্ধ্বতন কোনো না, এগুলা তো প্রভাবশালী হয়েই মহলের থাকে, এগুলা তো হয়েই থাকে। আমরা এর আগে দুর্নীতির অভিযোগ পেয়েছি না, ঘুষ লেনদেন হয়, তারপর পোস্টমর্টেমের রিপোর্টে ভুল রিপোর্ট দেওয়া হয়, একাধিকবার লাশ উত্তোলন করে, এটাকে বলে এক্সিউমেশন। অনেকবার আমরা দেখেছি না, পোস্টমর্টেম হয়েছে, দাফন হয়ে গিয়েছে, আবার লাশ উত্তোলন করা হচ্ছে। এই পর্যন্ত সালমান শাহর মৃতদেহ কয়বার তোলার ব্যবস্থা করা হয়েছে আপনি বলেন? সালমান শাহকে কতবার উঠানামা করানো হচ্ছে? সুনির্দিষ্টভাবে গণপতি চক্রবর্তীর যে বিষয়টি,
মানে পুলিশ যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে এটির সাথে মানুষের এত আস্থাহীনতা কেন, এবং সেই পুলিশ কেন প্রত্যাহার করতে হলো খোদ পুলিশ কমিশনারকে, এবং ডোমের যে বক্তব্য, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটা কোন দিকে এগুলো যাচ্ছে? হয়তো এই কারণেই, যদি মানুষের পোস্টমর্টমের উপর আস্থা থাকতো তাহলে ডোমের কাছে কেউ যেত না। ডোম কি এটা বলার লোক? ডোমের কাজ হচ্ছে পোস্টমর্টম যিনি করেন উনি ডোমকে বলেন এখানে কাটো এখানে কাটো, এবং হুম। ডোম এটা জানে, রেগুলার সেটা কাটে। ডোমের কাজ হচ্ছে কাটাকাটি করা। ডোম যদি বুঝে তাহলে তো আর ডোমই সার্টিফিকেট দিত। কিন্তু প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি, মানুষ ওই পোস্টমর্টম যে করে তার উপর আস্থা নাই, এই জন্য ডোমের কথা খুঁজে। এইটাই তো হচ্ছে আমাদের সিস্টেমের ব্যর্থতা। আপনি একটা সংবাদ মাধ্যমে যদি আপনি চিফ নিউজ এডিটর, আর লোকে গিয়া আপনার দারোয়ানের কাছে জিজ্ঞেস করে খবরটা কি সত্যি, আর দারোয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয়েছে এটা সত্যি না, কারণ ঢুকার এবং সময় এখন স্যার কিন্তু মাথা হচ্ছে, নাড়তেছিল। এখন তাই তো হচ্ছে। তো সেটা তো আমাদের সিস্টেমের ব্যর্থতা। আমরা হ্যাঁ। যে স্বীকার করি না যে আমাদের সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে ব্যর্থ, তা না হইলে এই যে বিডার চেয়ারম্যান 18 মাস ধরে কোনো বিনিয়োগ আনতে পারে নাই, সে আরো 1 বছর রিনিউয়াল হয়েছে না তার, এটা তো তার হুম, হুম। যোগ্যতা। 18 মাস ধরে কিছু পারে না, আরো 1 বছর চেষ্টা করবে। আপনার কাছে মনে হয় যে উচ্চশিক্ষা গণপতি চক্রবর্তীর সপরিবারে নিহতের বিষয়টি অনেক বেশি রহস্যপূর্ণ? অবশ্যই রহস্যপূর্ণ। এই জন্য রহস্যপূর্ণ যেটা খুব অদ্ভুত, যে এক এক করে ছাদে উঠছে আর মারা যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে আর মারা যাচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত না? আপনার কাছে কি মনে হয়? অ্যাডাল্ট একটা মেয়ে, 25 বছর বয়স সম্ভবত তার, আমি পত্রিকায় পড়েছি। 15 বছর। সে, হ্যাঁ, তাকে এত সহজে কাবু করে মেরে ফেলতে পারলো, এরপরে তার পরিবার পরিজনকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, কেউ শব্দ পাইলো না, কেউ জানলো না। এবং এটা যে কোনো ফাউল প্লে করার সাথে সাথে তো এক ধরনের পাল্টা চেষ্টা হওয়ার কথা না? যারা ধরা পড়েছে তাদের শরীরে কি কি চিহ্ন আছে এটা তো দেখতে হবে। যে মৃত্যুবরণ করেছে সে তো বাঁচার জন্য চেষ্টা করে, এই জন্য দেখা যায় যে সে খামচি দেয়, কামড় দেয়, বাধা দেয়, তাতে করে তার নখের নিচে চামড়া পাওয়া যায়, চুল পাওয়া হুম। যায়, তাই না? যে আক্রমণকারী তার শরীরে নানান ধরনের উন্ড পাওয়া যায়, সেগুলা কি, সেগুলার বিবরণ দেওয়া হয়েছে। আমি ভাই ফরেন্সিক মেডিসিন অনেক নম্বর পেয়েছিলাম এই যখন আমি ভালো ছাত্র ছিলাম, এটা জীবনের সবচেয়ে বড় অন্যায়। ভালো ছাত্র ছিলাম, অনেক কিছু ভুলি নাই এখনো জীবনে, যা পড়াশোনা করেছি কিচ্ছু ভুলি নাই। তো যখন এইভাবে গায়ের জোরে কেউ কাউকে আহত নিহত করে, তখন ভিকটিম যে সে কিন্তু পাল্টা বাঁচার চেষ্টা করে। খুব স্বাভাবিক। তো সেই ভিকটিমের শরীরে কি ওই আলামত পাওয়া গিয়েছে? আক্রমণকারীর শরীরের আলামত, আক্রমণকারীর কাপড় ছেঁড়া, আক্রমণকারীকে কামড়ানো, আঁচড়ানো, ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, সেগুলো কি পাওয়া পুলিশ তো, গিয়েছে? এগুলো পুলিশ তাদের রিপোর্ট কিছু উল্লেখ করেনি, তাদের বক্তব্যে তাদের রিপোর্টে আমাদের কিছু উল্লেখ করেনি। আমাদের পুরো সিস্টেম অপদার্থতায় পরিপূর্ণ। আপনি এই মুহূর্তে 10 জন পুলিশকে ডেকে এনে জিজ্ঞেস করেন যে এই ধরনের অপরাধে কোন কোন আলামতগুলি সংরক্ষণ করতে হবে, আলামতগুলি খুঁজতে হবে, সে আলামত খুঁজতে পারে না তারা। এই জন্য পুলিশের ভিতরে আবার একটা তদন্তকারী পুলিশ তৈরি করতে হয়েছে, পিআইবি। এই তদন্ত তো সব না, পুলিশেরই করতে পারার কথা। আবার না, পিআইবি তে যেটি যে আপনার যায় দৃশ্যমান সে কি পুলিশের ভিতর থেকে যায় না? যে পুলিশ কিছুদিন আগে তদন্ত বুঝতো না, সে কিছুদিন পরে সব তদন্ত বুঝে। এই জিনিসগুলো আমাদের সিস্টেমের ফেলিওর, এটা পুলিশের দোষ না। তাহলে যেখানে স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে, যে এই 4 জন মানুষের মুখ ঝলসানো, পুলিশ বলছে গলায় রশি দিয়ে, দড়ি দিয়ে, ফাঁস দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ওই যে মুখ ঝলসানো বিকৃত অবস্থা, এগুলো আর উল্লেখ করা হচ্ছে না। তাহলে এখানে কি আমরা অক্ষমতা বলবো, নাকি বিশেষ কোনো রহস্য, নাকি বিশেষ কারোর? আমরা তো জানি না, এই জন্যই তো এগুলা প্রশ্নবিদ্ধ। আমরা কিছু বলতে পারবো না কেন জানেন? আমরা তো সরাসরি এটাতে সম্পৃক্ত না, আমরা কেবল প্রশ্ন করতে পারবো। আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে পারবো। উত্তর দেওয়ার দায়িত্ব কার? উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সিস্টেমের। সিস্টেম উত্তর দিতে বাধ্য না। এই সিস্টেমকে বাধ্য করানোর জন্য একটা তথ্য কমিশন ছিল, সেইখানে নাকি অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলো প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের লোক। তাই বলে আপনি তথ্য কমিশনটাই নাই করে দিয়েছেন, কেউ নাই সেখানে। তো এটা কি ঠিক হয়েছে? এখন তো আপনি এই প্রশ্ন আমাকে না করে আপনি সরাসরি পুলিশকে করতে পারতেন এই তথ্য জানতে চেয়ে, কিন্তু আপনি পারবেন না। আপনি পুলিশকে এখন নোটিশ করতে পারবেন না, তথ্য কমিশন কোথায়? আমাদের দেশে আমাদের অবস্থা, জনগণের অবস্থা গাধার মতো, যে গাধার পিঠে শুধু বোঝাটা বদলায় কিন্তু বোঝার পরিমাণ কমে না, বাড়তে থাকে। আমরা জনগণ হচ্ছে সেই অদ্ভুত গাধা, অদ্ভুত উট, যে উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, শামসুর রহমান লিখেছিলেন। আমরা সেই উট। এখন বিষয় হচ্ছে যে শরীয়তপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একাধারে 3 জন ব্যক্তিকে লাঞ্ছিত করলেন, মারধর করলেন তার অনুসারীরা, এবং তার একটা উক্তি, আমার মনে হয় এটি প্রবাদ বাক্যে দাঁড়িয়ে যাবে সম্ভবত, তোমরা লিখবা আমরা পিডাইমু। আপনার মন্তব্য কি হবে এখানে?
এটাই তো হচ্ছে সেই যে ফেইল্ড সিস্টেম, ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়া। যে দেশের সরকার প্রধান এত বিনয়ী আচরণ করছেন, যে দেশের সরকার প্রধান এত ভালো ভালো কথা বলছেন, যে দেশের সরকার প্রধান নিজে না খেয়ে অন্যকে বোঝানোর চেষ্টা করছেন যে টাকা বাঁচাও, সময় বাঁচাও, সেই দেশের সেই রাষ্ট্রপ্রধানের দল একেবারে প্রান্তিক পর্যায়ের কেউ সাংবাদিকদেরকে বলছে তোমরা লিখবা আমরা পিটাবো। তো প্রবলেম কিন্তু প্রান্তে, কারণ প্রান্তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠী বাস করে। সচিবালয়, প্রধানমন্ত্রীর অফিস কিংবা ঢাকা শহরটা কিন্তু রাষ্ট্র না। রাষ্ট্র হচ্ছে টেকনাফের সেই প্রান্ত, তেতুলিয়ার সেই প্রান্ত। রাষ্ট্র হচ্ছে জিরো পয়েন্টে যে লোকগুলি থাকে, সেইখানে যখন রাষ্ট্র তার অধিকারকে পৌঁছে দিতে পারে, তখন এই রাষ্ট্র সফল হয়েছে বলে আমরা বুঝবো। এখন আমি মনে করেন আমার ঘরে পোলাও কোরমা খাচ্ছি, কিন্তু আমার গ্রামে 500 আত্মীয় আছে, তারা সব ভুখা, আমার এই পোলাও কোরমার কোনো মূল্য নাই। ঠিক একইভাবে আমি আমার চারপাশে একটা চমৎকার উদার পরিবেশ তৈরি করলাম, কিন্তু আমার অধীনস্থ ব্যক্তিরা সাংবাদিক প্রহার করছে, তাহলে আমার যে ভালো কাজগুলি সেগুলি সব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যে লোকটা এটা তাহলে কি বলেছে যে প্রধানমন্ত্রী তুমি আমি বক্তব্য পিটাবো, কেউ আমলে নিচ্ছে না, মানে তার দলের লোকরাই আমলে নিচ্ছে না? প্রধানমন্ত্রী যে এক্সাম্পল গুলো তৈরি করছেন সেগুলো তাদের কাছে কোনো এক্সাম্পল না? এটা খুব অধ্যত্ত, এটা চূড়ান্ত অধ্যত্ত। যে প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, তার দলের একটা লোক সাংবাদিক পিটায় বলতেছে, তার দলের লোক সাংবাদিক প্রহার করার পরে বলে যা তোমরা লিখবা আমরা পিটাবো। এটা কত বড় উদ্ধত্ত এবং আইনকে কত বড় বৃদ্ধাঙ্গুলি দেখানো। এবং ওই লেভেলের একটা লোক, এখন ওই লেভেলের একটা লোক যদি এই কাজ করতে পারে, তার উপরের দিকের লোকেরা আরো করবে। কারণ আমার এত নিচের লোক যদি পিটাইতে পারে, আমি বসে থাকবো কেন? ব্যাপারটা সেরকম না। এইভাবেই সিস্টেম ফেইল্ড হয়ে যায়, এইভাবেই পুরনো ভূত আবার সরিষার ভিতর থেকে বের হয়ে আসে। এবং সবসময় মনে রাখবেন, সরিষা কম, ভূত বেশি। আমাদেরকে এই সিস্টেম বোধহয় অনেক দিন, দীর্ঘ বছর, আমরা দীর্ঘকাল বয়ে হতাশ, রেখেছে। আমরা নাগরিক হিসেবে আমরা সত্যি খুব হতাশ। আমি আজকে বুঝতে পারছি যে আগামী 50 বছরও কিছু হবে না। এই হতাশার সেটাই জায়গাটা আমাদের আপনি কি মনে করেন, আমরা- কি ভয়ঙ্কর? এবং এই প্রচন্ড হতাশার নিয়ন্ত্রণের দ্বারা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিরিয়াসলি আসলে এই বিষয়গুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনারা যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ, তারা সবাই জানেন যে কেন এই জিনিসগুলো হচ্ছে। ইদানিংকালে আমরা যে কোনো পজিটিভ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চাইতে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো সেই কারণে রাজনীতির সঙ্গে যে কতগুলো নেতিবাচক কথা আসে, ভীষণ রকম নেতিবাচক কথা আসে, এবং মানুষ কোনো রকম বাছ বিচার না করে সেই কথাগুলো বলতে থাকে। সেই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই চিনি চোর, গম চোর, কম্বল চোর, টিয়ার চোর, কাবিকা চোর, এই বিষয়গুলো নিয়ে আমার একেবারে ব্যক্তিগত রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলবো, আশা করি ভালো লাগবে। যখন আমরা রাজনীতি করতাম 80-র দশকে, এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, আমরা তখন চিনি চোর হিসেবে গালাগাল করতাম। এবং তখন চিনি চোর বলতে আমরা যাকে বুঝাতাম এবং বলতাম, সে হলো কাজী জাফর আহমেদ। এরশাদ সাহেবের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বরেণ্য রাজনীতিবিদ, অসম্ভব মেধাবী রাজনীতিবিদ, এবং বাংলাদেশে 60-এর দশক থেকে একদম তার মৃত্যু পর্যন্ত সর্বগুণে গুণান্বিত, ভালো পরিবার, শ্রমিক রাজনীতি করেছেন, ভাষা নির্ণায়ক করেছেন, তারপর সরকার দলীয় রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে লেখাপড়া, আভিজাত্য, ধীশক্তি, এক অনন্য ব্যক্তিত্ব কাজী জাফর আহমেদ। এবং সেই কুমিল্লার অত্যন্ত অভিজাত কাজী পরিবারের সন্তান, কিন্তু তার কর্মজীবনের একটা বিরাট অংশ তাদের পরিবারে কেটেছে খুলনাতে। তো এই মানুষটি কেন চিনি চুরি করতে যাবেন, এটা আমার মাথায় ঢুকে না এখন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন এই চিনি চোর জাফর বহু সংখ্যক গালাগাল আমি দিয়েছি। আমার মতো হাজার হাজার যারা রাজনৈতিক কর্মী, তারা তাকে চিনি চোর বলেছে। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হলো গমচোর। এখন গমচোর আমাদের দেশের কমন একটা বিষয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারপরে খাদ্য গুদামের যিনি প্রধান ব্যক্তি,
খাদ্যমন্ত্রী, এদের সবাইকেই ইন জেনারেল আমাদের দেশের মানুষ ক্ষোভ ঝাড়ার জন্য অন্যায় করুক বা না করুক তাদেরকে একটা গালি দিতে হবে, এবং সেই গালিটি হলো গমসোর। এখন একজন প্রবাসী সাংবাদিক আছেন, কনক সারোয়ার। তো কনক যেটা করলো সেটা হলো খাদ্যমন্ত্রী সেই কামরুল সাহেব যিনি ছিলেন, এখন তাকে সেই শুধু গমচোর বলে সে ক্ষান্ত হলো না, সে তার নাম দিয়ে দিল কামরুলের পরিবর্তে গমরুল। গমরুল যদিও এখন কামরুল ভাই জেলে আছেন এবং তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু কনক এটাকে ঠিক এতটা চমৎকারভাবে মার্কেটিং করেছিল যে তাকে কামরুলের পরিবর্তে সবাই গমরুল হিসেবেই ওই মুহূর্তে বেসে যান। তো যেভাবে ধরেন পিনাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু কাডাল রানী বলতেন, কাঁঠাল নয় কাডাল রানী, কয়েকার কা ডয়কার ডা, কাডাল রানী বলতেন, এবং সেই কাডাল রানীটা কিন্তু ওই সময়টাতে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছিল। এখন কিন্তু সেটা আর কেউ তাকে, মানে শেখ হাসিনার শত্রু কিন্তু এখন তাকে আর কাঁঠাল রানী বা কাডাল রানী বলছেন না। তারপর ওই সময়টাতে জয় বাংলা, একেবারে জয় বাংলা করে দেবো, জয় বাংলা করে দিয়েছে, এটাও কিন্তু পিনাকির কল্যাণে রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছিল। সেই গালিটা কিন্তু এখন আর খাচ্ছে না। তো আমাদের এই সমাজে টিন চোর, তারপরে চিনি চোর, এই দুটো জিনিস পুরনো হয়ে গেছে। এখন আর কেউ কাউকে চিনিচোর বলে না। অতীতের সেই বিভিন্ন লোককে আমরা চিনিচোর হিসেবে চিহ্নিত করি, কিন্তু গমচোরের যে বিষয়টি রয়েছে, গমচোর, টিয়ার চোর, কাবিখা চোর, এটা এখন পর্যন্ত কিন্তু চালু রয়েছে। তো গমচোর পাইকারিভাবে সবাইকে বলা হয়, টিন চোর অনেককে বলা হয়, কম্বল চোরও অনেকে বলা হয়, এবং বিশেষ করে সেই রেড ক্রিসেন্টের একজন সভাপতি ছিলেন গোলাম মোস্তফা, ABM গোলাম মোস্তফা, যার কারণে সেই মেজর ডালিমের সঙ্গে বঙ্গবন্ধুর একটা ভুল বোঝাবুঝি হয় বা বঙ্গবন্ধুকে দায়ী করা হয় আওয়ামী লীগের সঙ্গে তার একটা সমস্যার কারণে, যেই লোকটি, এবং সেই লোকটিকে বলা হয় তো কম্বল চোর। তো এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি। আওয়ামী লীগের এমিনেন্ট যে রাজনীতিবিদ আমির হোসেন আমু, তো আমির হোসেন আমুকেও কিন্তু অনেকে তাকে বলা হয় লবণ চোর। লবণ চুরি, এখন আমিও ভাইয়ের মতো মানুষ, সে কেন লবণ চুরি করবে, লবণ চুরি করে কি করছে, বা কার লবণ চুরি করেছে, কয় বস্তা লবণ চুরি করেছে, কয় টাকা লাভ করেছে, এ সকল বিষয় ডাজ নট ম্যাটার, প্রশ্ন না। ওই যে তাকে কে বা কারা বলে ফেলছে লবণ চোর, আর অমনি এখনো পর্যন্ত এই বয়োবৃদ্ধ মানুষটি তাকে দেখলেই তার প্রতিপক্ষরা লবণ চোর বলে গালাগালি করে। ফলে রাজনীতিতে যদি কারো বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে চিনি চোর, লবণ চোর, এখন তার সন্তান, তার নাতি পুতি, যেমন রাজাকারের নাতি পুতি, এই জিনিসগুলো একটা গালিতে রূপান্তরিত হয়েছে। তদ্রূপ গম চোর, তারপরে চিনি চোর, কম্বল চোর, টিন চোর, এগুলো যদি স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে কারো নামের সঙ্গে এটি সংযুক্ত হয়ে যায়, তবে ওটির দুর্ভোগ এবং দুর্দশা, বদনাম পরবর্তী প্রজন্মকে এমনভাবে ভোগায় যে তারা যদি কাবা শরীফের ইমাম হয়ে যায়, এরকম ধরুন বাবার নামে দাদার নামে এরকম বদনাম আছে, কিন্তু ছেলেটি কাবা শরীফের ইমাম হয়ে গেছেন, বায়তুল মোকাররমের খতিব হয়ে গেছেন, তবুও লোকজন বলবেন যে ওইটা একটা চিনি চোরের ছেলে, ওইটা একটা গম চোরের ছেলে। এই যে রাজনীতির যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি থেকে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বের হতে পারি না। এবং অবাক করার ব্যাপার হলো এই ধরনের কথাবার্তা ভীষণ রকম মানুষকে কিন্তু আহত করে। দুটো অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা হলো এখন NTVর মালিক মোসাদ্দেক আলী ফালু সংসদ সদস্য ছিলেন, বেগম জিয়ার জমানাতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো তিনি গ্রেপ্তার হলেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি রিলিফের টিন চুরি করে তিনি ঘোড়ার খামার করেছেন, আর জনগণের জন্য, গরিবের জন্য যে বিস্কেট, সেই বিস্কেট তিনি ঘোড়াকে খাইয়েছেন। এখন এই দুটো, মানে উনি বলেছেন না অন্য একজন বলেছেন, আমার ঠিক মনে নাই, আরেকজন সংসদ সদস্য হতে পারে, কিন্তু ওই মানে টিনের বিষয়টি ফালু সাহেবের সাথে জড়িত, কিন্তু ঘোড়ার বিষয়টা ফালু সাহেবের সাথে জড়িত কিনা এটা আমি বলতে পারবো না। তো ওই দুজনই একইভাবে আমাকে বললেন যে রনি ভাই দেখেন, বিশ্বাস করেন, ঘোড়ায় কোনোদিন বিস্কিট খায় না। আপনি ঘোড়ার সামনে গিয়ে একেবারে দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কিট দিয়ে দেখেন, ঘোড়া বিস্কিট খায় না। এখন আমার বিরুদ্ধে বলছে আমি নাকি গরিবের টিন ভরি বিস্কুট নিয়ে ঘোড়াকে খাইয়েছি।
এটা একটা কোনো অভিযোগ হলো? এখন সবাই আমাকে সেই বিস্কিট চোর হিসাবে অভিহিত করে, গালাগালি করে। আরেকজনের ওই যে ভালো সাহেব বলতেছিলেন যে টিনের বিষয়টা, যে দেখেন আমার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমি সেই গরিবের 20 মানে 100 পিস টিন বা 200 পিস টিন, যার মূল্য 10,000 15,000 টাকা, সেই টিন দিয়ে আমার বাগান বাড়ি, যে বাগান বাড়িতে 100 কোটি টাকা আমার খরচ হয়েছে, সেই বাগান বাড়িতে আমি 10,000 টাকা টিন লাগাবো। এটা কি ধরনের রুচি অভিরুচি? কিন্তু তাদেরকে ওই যে মামলা দেওয়া হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভ থেকে এখন তারা বের হইতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন নতুন এমপি হলাম, আমার ছেলেমেয়েরা খুব ছোট ছোট, 2009 সনে, একেবারে মাস 6 হলো, আমি নিজে তখনও পর্যন্ত যেহেতু নতুন হয়েছে, টিআর কি, কাবিখা কি, গম কি, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু আমরা মানে তখন জানিই না। একটা এমপির দায়িত্ব করতে হবে জাস্ট উইদিন 3 মান্থস, জানিও না। আর এখন তো ধরেন নতুন যারা এমপি হয়েছে, হান্নান মাসুদ বা অন্যান্য যারা আছে, তারা এমপি হওয়ার আগেই পেকে গেছে। হাসনাত আবদুল্লাহ, দে নোজ এভরিথিং। তারা দে নোজ মানে নো, মানে এস হবে না, সিঙ্গুলার নম্বর না, দে নো এভরিথিং। তারা সব কিছু জানে। এমপি হওয়ার অনেক আগেই এমপির কি কি সব তারা জেনে গেছে। এখন যেমন বিয়ের আগে ছেলে মেয়েরা অনেক কিছু জেনে যায়, তদ্রুপ কিন্তু আমরা যখন এমপি হয়েছি, আমরা এমপি যেদিন হলাম সেদিন থেকে শিখেছি, তার আগ পর্যন্ত আমরা কিচ্ছু জানতাম না। তো আমারও একই অবস্থা, ছেলে মেয়ে একই অবস্থা। মেয়েটা তখন 4 না 5 পড়ে আমার মেয়েটা। তো সেই অবস্থাতে গ্রামে গেলাম, হঠাৎ করে মেয়ে এসে কান্নাকাটি, বাবা আর থাকবো না এখানে, থাকবো না, আমাকে চলো আমরা ঢাকা চলে যাই, আমাদের এমপিগিরি লাগবে না, আর থাকবোই না এখানে। আরে কান্না। আমি বললাম, কী হয়েছে মা? এরকম একটা ছেলে এসে আমাকে গালাগালি করে বললো যে তুই গমচোরের মেয়ে, গমচোরের মেয়ে। আমি বললাম, কে বলেছে? তা সে বলতে পারে না, নামও জানে না, চিনে না। বিকজ আমাদের যে বাড়িটা ওখানে 2009 সালে যারা এমপি হয়েছিলেন, তারা বুঝতে পারবেন তারা সবাই পাবলিক ওরিয়েন্টেড ছিল। জনগণের ভোটে নির্বাচিত হলে যেটা হয়, এমপির বাড়িঘর আসলে প্রাইভেট থাকে না। বেডরুম থেকে শুরু করে, মাস্টার বেডরুম থেকে শুরু করে দোতলার নিচতলাতে শত শত মানুষ অহরহ ঘুরতে থাকে। আমি খাবার টেবিলে বসলে আমার পাশে 50 জন মানুষ দোতলায় দাঁড়িয়ে থাকতো, ড্রয়িং রুমে 200 জন লোক দাঁড়িয়ে থাকতো, বাসার সামনে 2-3 হাজার লোক সবসময় অহরহ থাকতো। কোনো কারণ নাই। 3,000 লোক কল্পনা করতে পারেন, কোনো কারণ নাই। আমার পক্ষে হয়তো দৈনিক 500 লোকের সাথে দেখা করা সম্ভব ছিল, কিন্তু মানুষ ওই বাসার সামনে আসতো, চা পান বিড়ি সিগারেট খেত। বাসার সামনে যে লন আছে, সেই লনে বসে, মানে আমাদের একটা বাজারের উপরে বাড়ি, তো বাজারে নর্মালি 6-7 হাজার লোক হয়, ডেইলি প্রতিদিন বিকেলবেলা ঘুরতে আসে, বিশাল বাজার। আর ওর মধ্যে 2-3 হাজার লোক খালি বাসার সামনে এসে ঘোরাফেরা করতে ডেইলি। তো ওর মধ্যে কে এসে আমার মেয়েকে এই কথা বলে গেল, এটা খুঁজে ভেরি টাফ। এখন মেয়ে জিদ ধরেছে, একমাত্র মেয়ে, আদরের মেয়ে। আমি তো কোনো অবস্থা থেকে শান্ত রাখতে পারছি না। সে কি কান্নাকাটি, তুমি কোথায় কবে গম চুরি করেছো, কোথায় গম চুরি করেছো, আমাকে বলো, কেন আমাকে গম চোরের মেয়ে বললো। এখন একটা সময় এগুলো শুনতে শুনতে আমার নিজেরও ইগোতে লেগে গেল, ভীষণ রকম রাগ হলো। আমি সেই যত লোকজন আছে সবাইকে খোঁজ করলাম, বাসার সিসিটিভি থেকে শুরু করে যা কিছু আছে খোঁজ করে দেখা গেল যে ওই আমার বাসাটা যেখানে, ওখানে সদর ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের একটা কাজের ছেলে, বয়স হবে 10 থেকে 12 বছর। সেই কাজের ছেলে আমার মেয়েকে এই কথা বলে গালি দিয়ে সে চলে গেছে। চেয়ারম্যান সাহেবকে ডাকলাম, বলে আপনার ছেলেটাকে একটু পাঠাই দেন। ছেলেটা আসলো। আমি তারা বললাম যে বাবা, তুমি এই কথা কেন বলছো বলো তো? তো সে মাথা ধোয়ায় রাখছে। আমি বললাম যে দেখো, আমি তো এখানে আসছি নতুন, তোমাদের মেহমান। দেখো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, গরিব মানুষকে এত, আমি প্রাণান্ত গরিব মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং এখনও আছে। দুবেলা দুটো ডাল ভাত খেলে আমি সবসময় মানুষজনকে নিয়ে খেতাম। তো ওই ছেলেটাকে বললাম যে তুমি তো জানো আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত সাহায্য সহযোগিতা করি। এখন তোমরা যদি এভাবে আমাকে গালাগালি করো, তাহলে আমি তো চলে যাব। তো তুমি কথা বললা কেন, তুমি কার কাছে শুনেছো? তো মাথা নোয়াতে বললাম, আমি শুনি নেই কারোর কাছে। তখন বোঝা গেল যে যেহেতু সে চেয়ারম্যানের কাজের লোক, তো চেয়ারম্যানকে সবাই গমচোর বলে। তো চেয়ারম্যান যদি গমচোর হয়, তাহলে তো এমপি সাহেব মহা গমচোর। এই সাধারণ জায়গা থেকে একটা বালক, একেবারে জাস্ট একটা বালক, 10 থেকে 12 বছর বয়সে, আমার মেয়েকে এসে দুটো গালি দিয়ে গেল, তুই তো গমচোরের মালিক। সে এমপির মেয়ে, ডাজ নট ম্যাটার। গ্রামে এগুলো দেখানো, সে এসে এক ফাঁকে মানে বলে গেল গমচোর। এই হলো চিনিচোর গমচোরের যে বাস্তব। এবং এই যে রাজনীতির যারা লোকজন আছে, এরা কতটা মানে মানে যাকে বলা হয় কতটা দুর্ধর্ষ। যেমন
আমার বাড়ির পাশে আমার একটা যে লেক ছিল, এখন সেটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো বাসার পাশে তো লেকে আমার ছেলেরা মেয়েরা গোসল করতো, ওরা তো ওই লাইফ জ্যাকেট পরে জাস্ট ওখানে নামতো। তারপর এখন একটা নৌকা ছিল, তো ওই দুটো মেয়ে, গ্রামের মেয়ে, আমার মেয়ের বয়সী, তাদের ওই 4-5 পড়ে, লেখাপড়া করেন, তো 4-5 পড়লে একটা মেয়ের যে বয়স হয় ওই বয়সী ছিল। তো তারা গ্রামে সাঁতার জানে, আমার মেয়ে হালকা সাঁতার জানে, তো তাকে মাঝ নদীতে নিয়ে তারপর শেষে ওই মাছ লেকের মাঝখানে, বড় লেক, প্রায় 1 কিলোমিটার লম্বা লেক, তো সেখানে নিয়ে সাঁতারের কথা বলে পানিতে নামাইছে। এখন বলে যে তোর বাপের পকেট থেকে 500 টাকা চুরি করে আমাকে দিবি, আর এই কথা যদি তুই বলিস আর টাকা না দিস, না দিলে তোর এখন মেরে ফেলবো। আমার মেয়ে ভয়ে সে বলছে আচ্ছা ঠিক আছে। এই তা আমি সবসময় টাকা পয়সা গুনে রাখি পকেটে, হঠাৎ দেখি যে টাকা নেই, 500 টাকা নেই। তা আমি বললাম টাকা নিচ্ছে কে, টাকা নিচ্ছে কে। এখন মুখের দিকে তাকানোর পরে বাসাতেও আমার ছেলে মেয়ে অল্প কয়েকজন লোকের মধ্যে, তো যখন কোনো একটা মানুষ অপকর্ম করে আলটিমেটলি সে অফ হয়ে যায়। আমার মেয়ে দেখে মাথা নুয়ে রেখেছে। তো এখন আমি বললাম যে মা কি হয়েছে বলো, তুমি নিয়েছো টাকা? বলছে হ্যাঁ বাবা নিয়েছি। কেন নিয়েছো? এই কারণে, আমাকে মেরে ফেলতো, আমাকে বলছে যে টাকা দে। তো তুমি কে বলছে এই কথা? বলে চিনি না বাবা। আমি বললাম যে চিনো না, জানো না, তুমি এদের সাথে ওখানে গেছো কেন? কয় এরা আসে, এত লোক আসে, এসে খুব ভালো ভালো কথা বলে যারা গেলাম। তাহলে দেখেন রাজনীতিতে, এই যে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা কিভাবে বিভিন্ন সময় সাফারার হয়েছি। আশা করি অযথা গুজব থেকে, অযথা দুর্নাম এবং বদনাম থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা নিজেদেরকে বিরত রাখবো। অকারণে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো বিভ্রান্তি ছড়াবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।